আশা করছি এখন ক্লাস ঠিক আছে। এখন সাউন্ড শোনা যাওয়ার কথা। সাউন্ড ক্লিয়ার? সাউন্ডে কি কোনো প্রবলেম আছে? তোমরা একটু কমেন্ট করো যারা লাইভে আছো। একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আসলে এই সমস্যাগুলো হচ্ছে। আশা করছি সাউন্ড এবার ক্লিয়ার হবে। সাউন্ড ক্লিয়ার? ওকে। সো এমনিতেই আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু লেট হয়ে গেল। তার উপর হচ্ছে কোনো প্রবলেম আছে? 7:30টার ক্লাস 7:30টায় স্টার্ট করার কথা ছিল, বাট তারপরেও প্রবলেমের কারণে একটু লেট হয়ে গেল। আশা করছি এখন ঠিক আছে সবকিছু। ওকে। সো ওকে, ঠিক আছে। তাহলে ক্লাসটা আমি কন্টিনিউ করি। তোমরা আমার সাথেই থাকো। আচ্ছা, সো ফার্স্ট প্রবলেমটা আমাদের কি এখানে যে 3 কেজি এবং 7 কেজি ভরের 2টি বস্তু পরস্পর থেকে 10 মিটার দূরে রেখে ছেড়ে দেওয়া হলো, এবং তাহলে তারা পরস্পর মাধ্যাকর্ষণ বলের কারণে পরস্পরের দিকে এগিয়ে আসছে, এবং কতটুকু দূরে ওরা হচ্ছে কি হবে, অগ্রসর হবে। ঠিক আছে? তো কোথায় এসে তারা অগ্রসর হবে? তো এই জিনিসটা আমরা কিভাবে বের করব? এটা আসলে কয়েকভাবে বের করা যেতে পারে। আমরা দেখি যে কিভাবে বের করা যায়। সো ফার্স্ট অফ অল, আমাদের বস্তুগুলা যখন কতটুকু দূরে আছে? 10 মিটার দূরে আছে। ঠিক আছে? তাদের মধ্যে ডিসট্যান্স হচ্ছে 10 মিটার। সো ইন দ্যাট কেস তাদের মধ্যে কি বল কাজ করতেছে? তাদের মধ্যে হচ্ছে মহাকর্ষ বল কাজ করতেছে। ঠিক আছে? তাদের মধ্যে মহাকর্ষ বল কাজ করতেছে। তো 7 কেজি ভরের বস্তুটা 3 কেজি ভরের বস্তুকে ধরে নিচ্ছি যে F1 বলে আকর্ষণ করতেছে, এবং 3 কেজি ভরের বস্তুটা 7 কেজি ভরের বস্তুকে F2 বলে আকর্ষণ করতেছে। আচ্ছা, তো এই আকর্ষণ বল পরস্পরের বিপরীত। পরস্পরের বিপরীত। তাহলে আমরা লিখতে পারি, এখন দেখো আকর্ষণ বলটা কি? যে 2টা ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল কাজ করতেছে। তাহলে আমরা এই আকর্ষণ বলের মান F1 এবং F2 পরস্পর কি? বিপরীত। এবং এই বলের মান কি? এই বলের মান আমরা লিখতে পারি ইন জেনারেল যে Gm1 m2 ডিভাইডেড বাই r²। এখন এই জায়গায় দেখো যে আমরা এই Gm1 m2 ডিভাইডেড বাই r² এই ফর্মুলাটা যে লিখলাম, এই এফটা আসলে কি? এই এফটাকে আমরা বলি মহাকর্ষ বল। মহাকর্ষ বলের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য মেনে চলতে হয়, নাইলে আমরা এই বলকে আসলে সবসময় লিখতে পারবো না যে কন্ডিশন অনুযায়ী। সো ফার্স্ট অফ অল দেখো যে এখানে একটা বল আরেকটা বলের বিপরীত। ঠিক আছে? একটা বল আরেকটা বলের কি এখানে আছে? বিপরীত আছে। ওকে? সো বিপরীত হওয়াতেই আমরা এই জিনিসটা লিখতে পারতেছি, এবং মান অনুযায়ী আমরা লিখতে পারি F1 ইজ ইকুয়াল টু F2। এখন দেখো যে এই সিনারিওটা, এই কেসটা কখন পসিবল এবং কখন পসিবল না। এটা আসলে কখন পসিবল এবং কখন পসিবল না, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে হবে। আদারওয়াইজ আমরা এটা এরকম ভাবে সলভ করতে পারবো না। সো বেসিক্যালি এরা দেখো এই এই ভরের বস্তুটা, এটা কত কেজি ভরের ছিল? 3 কেজি ভরের বস্তু। আর এটা হচ্ছে কি? 7 কেজি ভরের বস্তু। তারা একটা সিস্টেমের মধ্যে আছে, বা তাদেরকে আমরা একসাথে যদি বিবেচনা করি, এই পুরোটা হচ্ছে একটা সিস্টেম। সো তারা যে একজন আরেকজনের দিকে অগ্রসর হচ্ছে, বা একটা বস্তু আরেকটা বস্তুর দিকে অগ্রসর হচ্ছে, তাদের কি ভরকেন্দ্রের কোনো পরিবর্তন হচ্ছে? ভরকেন্দ্রের কি তাদের কি কোনো পরিবর্তন হবে? উত্তর হচ্ছে না। তাদের আসলে ভরকেন্দ্রের কোনো পরিবর্তন হচ্ছে না। এবং আমরা বলতে পারি যে ভরকেন্দ্রটা আসলে বেশি ভরের বস্তুর একটু কাছাকাছি অবস্থানে থাকবে।
তার মানে এরা একজন আরেকজনের দিকে অগ্রসর হচ্ছে, তাদের মধ্যবর্তী দূরত্ব, আপেক্ষিক দূরত্বটা আসলে কমতেছে। এরকম করতে করতে একটা সময় পর কমে যাবে, কমে যাবে, কমে যাবে, এবং তারা কোথায় এসে মিলিত হবে? এই ভর কেন্দ্রতে এসে মিলিত হবে। তাহলে আমরা এই সিনারিও থেকে কি বলতে পারতেছি? আমাদের কি বাহির থেকে কোনো ধরনের বল প্রয়োগ করা হচ্ছে? এক্সটার্নাল কোনো বল প্রয়োগ করা হইতেছে না, এক্সটার্নাল কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। তাহলে আমি লিখতে পারি এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু 0। সো এই 3 কেজি এবং 7 কেজি ভরের দুইটা বস্তুর মধ্যে হচ্ছে বাহির থেকে কোনো ধরনের বল প্রয়োগ করা হচ্ছে না, এবং তারা পরস্পরের উপর বল প্রয়োগ করেই নিজেদের দিকে অগ্রসর হচ্ছে। তাদের সেন্টার অফ মাস, বা এই যে আমরা এটা যদি বলি ভর কেন্দ্র, এর কোনো ধরনের পরিবর্তন নেই বা এর গতি নেই। ঠিক আছে? তোমাদের ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? তোমরা একটু কমেন্ট করো যারা লাইভে আছো। একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আসলে সমস্যাগুলো হচ্ছে। আশা করছি সাউন্ড এবার ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমরা এখানে দেখি, যেহেতু এই বস্তুর উপর কোনো ধরনের বাহির থেকে বল প্রয়োগ করা হচ্ছে না, মানে এক্সটার্নাল ফোর্স, নেট ফোর্স 0 এই দুইটা বস্তুর উপর বাহির থেকে বা এক্সটার্নালি কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই করা হইতেছে না, তাহলে আমরা বলতে পারি যে এই সিস্টেমের কোনো ধরনের এক্সিলারেশন হবে না। সিস্টেমের এক্সিলারেশন হবে না, কিন্তু অবজেক্টগুলো পরস্পরের দিকে একটা ত্বরণে গতিশীল আছে। তো ইন দ্যাট কেস আমরা লিখতে পারি যে সেন্টার অফ মাসের এক্সিলারেশন কি হবে? 0 হবে। আচ্ছা, সেন্টার অফ মাসের এক্সিলারেশন যদি 0 হয়, তাহলে আমি কি বলতে পারি যে এ বস্তু A1 ত্বরণে অগ্রসর, বি বস্তু A2 ত্বরণে অগ্রসর, তাহলে A1 A1 ইজ ইকুয়াল টু A2, বা এই জিনিসগুলো 0? অ্যান্সার হচ্ছে না। আমরা এই কন্ডিশনটা বা এই শর্তটা হচ্ছে বলতে পারবো না। ওকে, এবং এই দুইটা কি পরস্পর ইকুয়াল হবে? এটাও এই জিনিসটাও আসলে এখান থেকে বলা সম্ভব না। বাট আমাদের যেই জিনিসটা কনফার্ম, যে এফ মানে যতগুলা ইন্টারনাল ফোর্স কাজ করতেছে, এইগুলা আসলে কি একটা আরেকটার বিপরীত। ঠিক আছে? মানে এই F1 ইজ ইকুয়াল টু মাইনাস F2 বাই ডিরেকশন। আমরা ভ্যালু ওয়াইজ যদি চিন্তা করি, F অফ 1 ইজ ইকুয়াল টু F অফ 2। ওকে, সো তোমাদের কি সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা? এখন আসলে সাউন্ড নিয়ে একটু বেশি কনসার্ন মনে হচ্ছে, যে এতক্ষণ ক্লাস নিয়ে যদি আবার সাউন্ড না বোঝা যায় তাহলে আবার সমস্যা হবে আর কি। ওকে, সো আমি হচ্ছে ভিডিওটা মানে আমার স্ক্রিনটা হ্যালো, এখন সাউন্ড ক্লিয়ার হবে আশা করছি। হ্যালো, সাউন্ড সাউন্ড কি শোনা যাচ্ছে? ইন্টারনাল ফোর্স কাজ করতেছে। হ্যালো, এখন সাউন্ড ক্লিয়ার হবে আশা করছি। সাউন্ড ওকে। আচ্ছা, তার মানে আমি স্ক্রিন অফ করতে পারবো না, দ্যাটস ইস্যু। আচ্ছা, সো স্ট্রিমইয়ার্ডের সমস্যা না, আসলে স্ক্রিন অফ করতে পারবো না আমি। ওকে, সমস্যা নাই, আমি স্ক্রিন অন রাখতেছি। স্ক্রিন অন রেখেই হচ্ছে ক্লাস নিব, সমস্যা নাই। ওকে, সো আমরা ক্লাসটা কন্টিনিউ করি, এবং প্রবলেমটা বুঝতে পারলাম যে আমি আসলে আমার স্ক্রিনটা ফেস স্ক্রিনটা হচ্ছে সরাইতে পারবো না। সাউন্ড
ঠিক আছে, আমি একটু পর পর তোমাদের কমেন্ট সেকশন চেক করব। সো আমরা এই কন্ডিশন থেকে কি লিখতে পারি? এই কন্ডিশন থেকে আমরা লিখতে পারি যে m1 a1 ইকুয়াল m2 a2। সো এখান থেকে আমরা লিখতে পারি যে ধরো a1 এবং a2 এই জিনিসটা আসলে কিভাবে আমরা এইখানে বসাবো মানটা। তো আমরা জানি ধরো যে প্রথম বস্তুটা মানে এইখানে এই হচ্ছে 5 কেজি, সরি 3 কেজি ভরের বস্তু, এই হইল 7 কেজি ভরের বস্তু। তো ধরে নেই সে x মিটার দূরে যায়, x মিটার দূরে গিয়ে মিলিত হবে, আর সে হচ্ছে 10 মাইনাস x মিটার দূরে গিয়ে মিলিত হবে। সো ইন দ্যাট কেস আমরা লিখতে পারি যে x ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ অফ a1 t স্কয়ার। সো u যেহেতু 0, এই ক্ষেত্রেও এই কেসেও হচ্ছে 0, স্থির অবস্থান থেকে x ইজ ইকুয়াল টু লিখতে পারি হাফ অফ a1 t স্কয়ার। সো এইখান থেকে আমরা লিখতে পারি 2x ডিভাইডেড বাই t স্কয়ার ইজ ইকুয়াল টু a1, এবং a2 এর জন্য লিখতে পারি 2 10 মাইনাস x ডিভাইডেড বাই t স্কয়ার। ওকে, সো এই জিনিসটা আমরা লিখতে পারছি। তাহলে দেখো আমরা এখানে m1 a1 ইকুয়াল m2 a2 লিখছি। সো m1 হচ্ছে আমার 3 কেজি অ্যান্ড a1 হচ্ছে কি 2x ডিভাইডেড বাই t স্কয়ার, এবং m2 হচ্ছে 7 ইন্টু a2 কত আসছে 2 ইন্টু 10 মাইনাস x ডিভাইডেড বাই t স্কয়ার। সো t ক্যান্সেল আউট, এবং এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 6x is equal to 14 10 minus x। সো এইখান থেকে তুমি ক্যালকুলেশন করে পেয়ে যাবা যে 6x is equal to 140 minus 14x and 6x plus 14x is equal to 140, এবং এইখান থেকে আমরা পাবো 20x is equal to 140। দেন তুমি ক্যালকুলেশন করে পাচ্ছ 140 ডিভাইডেড বাই 20 ইকুয়াল কত আসছে, এখানে আমি 10 দিয়ে কাটলে 14 আর 2 7, সো 7 মিটার আসতেছে এটার অ্যান্সার। দ্যাট মিনস 3 কেজি ভরের বস্তুটা 3 কেজি ভরের বস্তু থেকে কয় মিটার দূরে, 7 মিটার দূরে এই পজিশনে এই জায়গায় আমার হচ্ছে দুইটা বস্তুর পরস্পর কি হবে মিলিত হবে, বা ধরো সংঘর্ষ হবে বা কলিশন হবে আর কি। তাহলে ইন দ্যাট কেস আমরা হচ্ছে 7 মিটার দূরে হচ্ছে এই ছোট বস্তু থেকে 7 মিটার দূরে যেটা x এর ভ্যালু আমরা ধরছিলাম, এই পজিশনে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে এটা ক্যালকুলেশন করে বের করলাম যে 7 মিটার দূরেই হচ্ছে কি করতেছে সংঘর্ষ করবে। ওকে, সো আশা করি বুঝতে পারছো তোমরা, এবং সাউন্ড ক্লিয়ার আশা করছি এখন। বুঝতে পারছো তোমরা, এবং সাউন্ড ক্লিয়ার আশা করছি এখন। হ্যাঁ, ডিরেক্ট সেন্টার অফ ম্যাসের ফর্মুলা ইউজ দিয়েও হচ্ছে তোমরা এটা করতে পারবা। এটা আরো অনেক ভাবে করা যায়, আমি সবচেয়ে ইজিয়েস্ট অ্যাপ্রোচে দেখাচ্ছি আর কি। তুমি এখানে যেহেতু এফ এক্সটার্নাল 0, তাহলে আমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারি যে এফ এক্সটার্নাল 0 হওয়াতে আমাদের ভরবেগ কি হবে, ভরবেগ সংরক্ষিত হবে। তাইলে পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু পি ফাইনাল। সো সামেশন অফ পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু সামেশন অফ পি ফাইনাল। সো এইখান থেকে হচ্ছে তুমি জিনিসটা লিখতে পারো। তাহলে এই এক্সটার্নালটা যদি 0 হয়, মানে এফ এক্সটার্নাল 0 হলে তুমি আরো কিছু কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে পারো, যে সেন্টার অফ ম্যাসের এক্সিলারেশন কি হবে 0, ভ্যালোসিটি কি হবে, সেন্টার অফ ম্যাসের ভ্যালোসিটি সেটা কনস্ট্যান্ট হবে। ওকে, কনস্ট্যান্ট হচ্ছে কিন্তু। ওকে, সো এই কন্ডিশন অ্যাপ্লাই করেও তুমি ইয়ে করতে হবে। তাহলে সেন্টার অফ ম্যাসের এটা কনস্ট্যান্ট হইতেছে, সেন্টার অফ ম্যাসের ইয়ে কি হবে, মোমেন্টাম এম, আমি এখানে গুণ করে দিচ্ছি ভি সিও এম, এটাও আসলে কনস্ট্যান্ট আসতেছে। এখন আমি যে এখানে বললাম এটা কি, এটা আসলে কলিশনের সময় ইনিশিয়ালি বা ফাইনালি তুমি এই জিনিসটা কনসিডার করে ভরবেগের ফর্মুলা থেকেও তুমি এই জিনিসটা করতে পারো। ওকে, এবং এই প্রবলেমটা আসলে কোন ক্যাটাগরির জন্য ছিল, এই প্রবলেমটা সি ক্যাটাগরির জন্য ছিল 9 10 এসএসসির জন্য। ওকে, সো আমরা নেক্সট
টপিকের মানে নেক্সট প্রবলেমের দিকে যাই। আমাদের সেকেন্ড প্রবলেম, এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম। এইটা আরেকটা মানে 2013 অথবা 14 এর দিকের রিজিওনালে আসে। ওকে, সো এখন আমরা এই প্রবলেমটা সলভ করব। কোন বলের কেন্দ্রের দিকে স্থির একটি কণার উপর ক্রিয়াশীল আকর্ষণ বল দেওয়া আছে এবং এই আকর্ষণ বলটি প্রতিনিয়ত মানে আকর্ষণ বল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই কণিকাটি, ধরো একটা কণা, এই কণার উপর একটা বল কাজ করছে। এই কার্যকরী বলটা হচ্ছে তোমার কি -m² ডিভাইডেড বাই x³ সো ডি দূরত্ব থেকে বলের কেন্দ্রে কণিকাটির পৌঁছাতে প্রয়োজনীয় সময় বের করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাকে এখানে এনার্জি ক্যালকুলেশন করে দেখতে হবে। এনার্জি ক্যালকুলেশন করে দেন আমি এখান থেকে ভেলোসিটির ফর্মুলা থেকে বা ধরো এক্সিলারেশন থেকে ভেলোসিটি থেকে আমি ডিস্টেন্স থেকে টাইমে পৌঁছাবো। ওকে, তাইলে তোমরা একটু ট্রাই করো তো এটা পারতেছো কিনা, বা তোমরা একটু আইডিয়া শেয়ার করো যে আসলে এটা কিভাবে আমি সলভ করব। আচ্ছা, ভরবেগের ইংলিশ টার্ম কি? মোমেন্টাম। আচ্ছা, সো এই জিনিসগুলোর ইংলিশেও আমরা ইয়ে করব, বলবো। সো ফার্স্ট অফ অল এইখানে দেখো যে আমার এই ক্রিয়াশীল আকর্ষণ বলছো অ্যাট্রাকটিভ ফোর্সের ফর্মুলা দেয়া আছে। আমি অ্যাট্রাকটিভ ফোর্সের ফর্মুলা থেকে কি ডিফাইন করতে পারি বা কি বের করতে পারি? পটেনশিয়াল এনার্জি। সো পটেনশিয়াল এনার্জি বেসিক্যালি কি? পটেনশিয়াল এনার্জি বেসিক্যালি ইন্টিগ্রেশন অফ অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য যেই কাজটা হয়, কৃত কাজটা হয়, ওইটাই আসলে পটেনশিয়াল এনার্জি। এটা ডি ক্যাটাগরির জন্য বেসিক্যালি, এটা ডি ক্যাটাগরির প্রস্তুতির জন্য এই প্রবলেমটা আমরা সলভ করতেছি আর কি। সো ইন দ্যাট কেস আমরা এই এফ কে ইন্টিগ্রেট করে আমরা এখানে পটেনশিয়াল এনার্জি বের করব। এরপরে হচ্ছে আমরা এখান থেকে এনার্জি ক্যালকুলেশন করে ভেলোসিটিতে যাব, ভেলোসিটি থেকে হলো আমি প্রয়োজনীয় টাইম বের করব। ওকে, তাহলে ইন্টিগ্রেট করি যে মাইনাস, এখানে মাইনাস আছে -m² ডিভাইডেড বাই x³ ডিএক্স। সো ইন্টিগ্রেট যদি করি মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ m² x³ ডিএক্স। সো ইন দ্যাট কেস আমাদের এখানে হচ্ছে m² ধ্রুবক এবং x⁻³ ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি m² x⁻³ প্লাস 1 ডিভাইডেড বাই -3 প্লাস 1। ওকে, সো এখান থেকে পাচ্ছি m² ডিভাইডেড বাই -2 x²। তাহলে আমার এখানে পটেনশিয়াল এনার্জি আসতেছে, পটেনশিয়াল এনার্জির ফর্মুলা -m² ডিভাইডেড বাই 2x²। ক্লিয়ার? এখন দেখো যে যখন x ইজ ইকুয়াল টু 0 তখন কিন্তু এই পটেনশিয়াল এনার্জিটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেই যে এখান থেকে x ডিস্টেন্স দূরে ভেলোসিটি v, আবার d ডিস্টেন্স থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে যে x ইজ ইকুয়াল টু d ডিস্টেন্স থেকে এইখানে আসতে প্রয়োজনীয় টাইমটা বের করা লাগবে, এখান থেকে আমার প্রয়োজনীয় টাইমটা বের করা লাগবে। সো এই সিনারিওতে আমরা দেখো এই পজিশনে তার সে রেস্টে আমি ধরে নিচ্ছি, মানে ধরো এখানে এনার্জি 1, এই দিকে হলো আমার এনার্জি 2। সো আমি এখানে ভেলোসিটির হিসাব নিকাশটা করেই দেন আমরা কি করব? টাইমটা বের করে ফেলবো। তো এখন এনার্জির কনজারভেশন ইউজ করে E1 ইজ ইকুয়াল টু E2। এখন E1 সিচুয়েশনে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি ধরো 1 লিখছি, এবং কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস পটেনশিয়াল এনার্জি ফাইনাল। সো কাইনেটিক এনার্জির কেসে আমি কি লিখতে পারি? কাইনেটিক এনার্জির জন্য আমি লিখবো এখানে যে তোমার কাইনেটিক এনার্জি কত? ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি 0। কেন? দেখো
যে স্থির একটি স্থির কণিকা আমি যেখান থেকে যাত্রা শুরু করছি d দূরত্ব থেকে আমার হচ্ছে পৌঁছাতে কণিকাটির কেন্দ্রে মিন্স আমার x = 0 তে আসতে হবে। আর কোত্থেকে আমরা রওনা দিব সেটা পজিশনটা হচ্ছে x = d থেকে আমার x = 0 তে আসতে হবে। সো আমি এখানে ইনিশিয়াল কন্ডিশনগুলো লিখে রাখি। x1 হচ্ছে d এবং x ফাইনাল হচ্ছে 0। ওকে, সো কাইনেটিক এনার্জি আমার ইনিশিয়ালি 0 প্লাস পটেনশিয়াল এনার্জি আমার ইনিশিয়ালি কত দেখো, মানে এই সিচুয়েশনে আমার কত হবে x = d এর জন্য আমি এইখানে পাইলাম যে এখানে d আমি ইনপুট করে দেব। সো মাইনাস m² ডিভাইডেড বাই 2d²। ক্লিয়ার? দেন k2 মিন্স ধরে নেই এই জায়গায় ভেলোসিটি হচ্ছে v, তো এখানে v বললাম। তাহলে এখানে আমার এনার্জি আসতেছে হাফ mv² মাইনাস m p2 মিন্স পটেনশিয়াল, মানে x পজিশনে আমার পটেনশিয়াল এনার্জি। সো mk² ডিভাইডেড বাই 2x²। সো এই সিনারিওতে দেখি যে আমার উভয় পাশে কিছু টার্ম ক্যান্সেল আউট হচ্ছে, m ক্যান্সেল আউট হচ্ছে, 2 ক্যান্সেল আউট হলো। সো আমি এইখানে লিখতে পারছি মাইনাস k² ডিভাইডেড বাই d² ইজ ইকুয়াল টু v² মাইনাস k² ডিভাইডেড বাই x²। সো এইটাকে v কে এদিকে রেখে অ্যান্ড এটাকে ওই পাশে নিয়ে আসি। সো লিখতে পারছি v² ইজ ইকুয়াল k² মাইনাস x² মাইনাস এটা এই পাশে k² ডিভাইডেড বাই d²। সো k² যদি কমন নেই নিচে থাকছে x² d² আর উপরে আসছে d² মাইনাস x²। সো আমি যদি কোনো ক্যালকুলেশন মিস্টেক না করে থাকি তাইলে এভরিথিং ইজ ওকে। সো v² ইজ ইকুয়াল টু k d² মাইনাস x² ডিভাইডেড বাই x² d²। সো v এদিকে k² হবে, v ইজ ইকুয়াল v ইকুয়াল প্লাস মাইনাস স্কোয়ার রুট k² ডিভাইডেড বাই তোমার x² d²। এই টার্মটাকে আলাদা রেখে d² মাইনাস x² করছি। সো এখান থেকে আমরা দেখতেছি যে প্লাস মাইনাস কি হচ্ছে এখানে আমার k² k ডিভাইডেড বাই xd d² মাইনাস x²। এই ফরমেশনটা আমার আসছে ভেলোসিটির এই ফরমেশন। আমাকে কি বের করতে হবে? প্রয়োজনীয় টাইম বের করতে হবে, সময় বের করতে হবে। সো দেখি যে v ইকুয়াল আমরা v এর ফর্মুলা পাইলাম। এখন দেখো প্লাস মাইনাসের মিনিংটা আসলে কি বুঝাচ্ছে? প্লাস মাইনাসের মিনিংটা বুঝাইতেছে যে ভেলোসিটি স্পিড আপ নাকি স্পিড ডাউন হচ্ছে, ওই জিনিসটার মিন করতেছে এখানে। সো ভেলোসিটি হচ্ছে ইনক্রিজ করতেছে, সো আমরা প্লাসটা নিয়ে এখানে কাজ করি। সো এখন দেখো এই x = 0 এর যদি বাম পাশে যায় তাইলে কিন্তু v আবার কি হবে? ইনক্রিজ করবে, এবং এটা যেহেতু এই দিকে আছে তাইলে xd থেকে x প্লাস d থেকে x0 এর দিকে যেহেতু অগ্রসর হচ্ছে ভেলোসিটি ইনক্রিজ করছে, এখানে ম্যাক্সিমাম হবে, এবং বাম পাশে যদি যায় মাইনাস d তে যায় তাহলে ভেলোসিটি মিনিমাম হয়ে 0 হয়ে যাবে। ঠিক আছে? সো v ইজ ইকুয়াল টু k ডিভাইডেড বাই xd d² মাইনাস x²। সো আমরা এটাকে ইন্টিগ্রেট করব। ওয়েট, ভেলোসিটি হ্যাঁ এখান থেকে ইনক্রিজ করতেছে, তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি দেখো তো কি আসতেছে। v ইজ ইকুয়াল টু dx ডিভাইডেড বাই dt, সরি ddt অফ x, হ্যাঁ dx ডিভাইডেড বাই dt এটা বলা যায়, মানে এভাবে বলে না। সো x k ডিভাইডেড বাই xd d² মাইনাস x²। সো dx ইকুয়াল k xd d² মাইনাস x²। আচ্ছা এখানে একটা টার্ম আমি মিস করছি, এই টার্মটা হচ্ছে স্কোয়ার রুট টার্ম হবে, স্কোয়ার রুট টার্ম এদিকেও হবে এদিকেও হবে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এখানে যে ভেলোসিটির যে ফর্মুলাটা এখানে আমরা ইউজ করছি এই জায়গায়, মানে এই প্লাস মাইনাসের ক্ষেত্রে
প্লাস নাকি মাইনাস, মানে কোনটা হবে? আমি তো বলতেছি প্লাস, মানে প্রথমে বললাম প্লাস হবে, ভি প্লাস, আবার এখানে ভি মাইনাস বলছি। সো তোমরা একটু বলো তো, যে কমেন্টে জানাও তো প্লাস আর মাইনাসের মধ্যে কোনটা হবে। আমি কমেন্ট সেকশন চেক করতেছি, বা সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবার। তোমরা একটু ট্রাই করো তো, এটা পারতেছো কিনা, বা তোমরা একটু আইডিয়া শেয়ার করো যে আসলে এটা কিভাবে আমি সলভ করব। হ্যাঁ, we can also use a is equal to d v dv by dx। হ্যাঁ, আচ্ছা প্লাস হবে কেন? প্লাস কেন হবে, মানে হোয়াই প্লাস? আমি প্রথমে প্লাস বলছি, সো দ্যাটস ওয়াই কি প্লাস হবে নাকি? আচ্ছা, এখানে সিনারিওটা কি হচ্ছে? অ্যাট্রাকটিভ ফোর্স। ওকে, সো অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য আসলে মানে ভ্যালোসিটির ডিরেকশনটা আসলে কোন দিকে, মানে ভ্যালোসিটির ডিরেকশন কোন দিকে হবে, এইটা আসলে এদিকে বুঝাটা আসলে মেইন জিনিস আর কি, যে আসলে ভ্যালোসিটির চেঞ্জটা কোথায় হচ্ছে। অ্যাট্রাকটিভ ফোর্সের ক্ষেত্রে কি হয়, বা স্মল স্কেলে আসলে এইটার মোশনটা কেমন হয়। ধরো এক্স ইজ ইকুয়াল টু 0, এইটা কি আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, বা এটা কি আমার মানে এই পজিশনটাই কি ইকুইলিব্রিয়াম? আচ্ছা, ইকুইলিব্রিয়াম পয়েন্ট হইতে হলে আমার কি হইতে হবে, মানে কোন কন্ডিশন স্যাটিসফাই করা লাগবে? সো তুমি একটু সিম্পল পেন্ডুলাম কেস নিয়ে চিন্তা করো। সিম্পল পেন্ডুলামের কেসে কি হয়, যে সিম্পল পেন্ডুলাম বলো বা স্প্রিং ফোর্স বলো, স্প্রিং ফোর্সের ক্ষেত্রে আমার কি হচ্ছে, যে এইটা আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ধরো এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0 ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এখানে মাইনাস, সরি প্লাস, আর এইদিকে হচ্ছে মাইনাস। সো ইন দ্যাট কেস এইখানে কি হচ্ছে, এই সিনারিওতে মানে এক্স ইজ ইকুয়াল টু 0-তে পটেনশিয়াল কি হবে? এক্স ইজ ইকুয়াল টু 0-তে পটেনশিয়াল কি হয়, আর এই দিকে কি হয়, মানে এক্স ইজ ইকুয়াল টু 0-তে বেসিক্যালি ভ্যালোসিটির জিনিসটা কি হয়, ভ্যালোসিটি বা কাইনেটিক এনার্জি কি হয়? কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়। সো কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়, আর পটেনশিয়াল এনার্জি কি হয়? মিনিমাম হয়, নট 0। সো 0 হচ্ছে আইডিয়াল কেস, বা মানে আমরা বলতে পারি যে একদম ক্রিটিক্যাল পয়েন্ট, বা আমরা যদি রেফারেন্স ফ্রেমে এটারে যদি 0 ধরে নেই, তাহলে এটারে আমরা 0 বলতেছি আর কি। সো ইন দ্যাট কেস ধরে নিলাম এটা মিনিমাম, অ্যান্ড এই প্লাস ডিরেকশনে বা ডান দিকে হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, আর এই দিকেও হইলো ম্যাক্সিমাম, অপোজিট সাইডে। সো এখন হচ্ছে আমি এই জায়গায় দেখো, এই জায়গায় আসলে ঘটনা কি ঘটে, মানে ভ্যালোসিটি কি ম্যাক্সিমাম হবে এদিকে? এই সিচুয়েশনে কি ভ্যালোসিটি ম্যাক্সিমাম হবে? কি মনে হচ্ছে? ভ্যালোসিটি অ্যান্ড এক্সিলারেশনের সাথে কিভাবে রিলেটেড, বা এবং হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ডি হইলে কি হয়, মানে এক্স ইজ ইকুয়াল টু যখন আমি ডি বসাবো তখন কি হয়ে যাবে, মানে ভ্যালোসিটি আসলে তখন কি আসতেছে, ইনফাইনাইট আসতেছে, মানে কে বাই ডি, মানে আমার যদি ভ্যালোসিটি এক্স ইজ ইকুয়াল টু ডি বসাই, ভ্যালোসিটি কিন্তু 0 আসতেছে। ঠিক আছে, 0 ভ্যালোসিটিতে আমার পটেনশিয়াল এনার্জি কত হয়, মানে 0 ভ্যালোসিটিতে আমার পটেনশিয়াল এনার্জি কত আসতেছে? আমাদের পটেনশিয়াল এনার্জির ইকুয়েশনটা কি ছিল? এটা। সো এই কেসে আমি যদি 0, মানে 0 না সরি ডি বসাই, তখন এটা হইলো আমার ডি ডিস্টেন্সে পটেনশিয়াল এনার্জি। সো এইখান থেকে আমি এনার্জিটাকে কিভাবে ডিফাইন করলাম, মানে আমার এনার্জির ইকুয়েশন কিন্তু এখানে আসছে। সো এনার্জি থেকে আমি একটু দেখি, এনার্জি মানে আমার ডি পজিশনে টোটাল এনার্জি, ডি পজিশনে আমার টোটাল এনার্জি কি ছিল? এম কে স্কোয়ার ডিভাইডেড বাই 2d স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস এম কে স্কোয়ার ডিভাইডেড বাই 2x স্কোয়ার। সো এই সিনারিওতে একটু দেখি আমরা, দেখো যে টোটাল কাইনেটিক এনার্জি থেকে আমি হচ্ছে পটেনশিয়াল এনার্জিটা যদি ইয়ে করি, বিয়োগ করি, ওয়েট, যদি বিয়োগ করি তাহলে আমার ওই ডি ডিস্টেন্সের কি পাচ্ছি, ডি ডিস্টেন্সে হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জিটা পাচ্ছি। সো পটেনশিয়াল এনার্জি আমার
ডিক্রিজ করতেছে, রাইট? মানে পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করতেছে, কারণ এই সিচুয়েশনে হচ্ছে এটা নেগেটিভ এবং মানে ইয়েতে ডি ডিস্টেন্সে এটা আসলে পটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে, নেগেটিভ, এবং এটা কমতে 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 কই যাচ্ছে, মানে জিরো যদি বসাই তাহলে এটা কোথায় যাচ্ছে, ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে সামথিং লাইক এখানে কোথাও মিনিমাম আছে পজিশন, মানে ভ্যালোসিটির চেঞ্জটা নেগেটিভ হচ্ছে। ওকে, তাহলে ভ্যালোসিটির চেঞ্জটা যদি নেগেটিভ হয় তাহলে এটা আসলে মাইনাস হবে, এটা মাইনাস হবে। আচ্ছা, সো এটা মাইনাস হবে, এই জিনিসটা বুঝলাম। সো ডি এক্স, এই লাল দিয়ে লিখলে হয়তো ভালো করে দেখা যাবে না, dx is equal to minus k divided by xd square root of d square minus x square। ওকে, তো এখন দেখো এখান থেকে আমার এখন কি করতে হবে, টাইম বের করা লাগবে। সো এদিকে হচ্ছে ডিটি, টাইম বের করা লাগবে। তাহলে টাইম বের করতে হলে আমার উভয় পাশে আমি ইন্টিগ্রেট করব। সো টি ইজ ইকুয়াল টু যখন 0 তখন এর পজিশন কি ছিল, ডি, টি টি সময়ে এর পজিশন হচ্ছে 0। সো ডি থেকে 0-তে আসতে তার প্রয়োজনীয় টাইম কত লাগছে, তো এটাকে আমরা ইন্টিগ্রেট করি। আচ্ছা, ইন্টিগ্রেশনটা এই পেজে নিয়ে আসি। সো এই পেজে এদিকে আমরা এটাকে ইন্টিগ্রেট করি। এখন দেখো, সো এটাকে ইন্টিগ্রেট করলে dx কে ইন্টিগ্রেট করলে x ডি আপার লিমিট 0 ইকুয়াল, ডি থেকে আমি 0-র দিকে যাচ্ছি, সো মাইনাস, আর এই মাইনাসটার অ্যাকচুয়াল যদি বলি অ্যাট্রাকটিভ ফোর্সের ক্ষেত্রে এই মাইনাস জিনিসটা আসলে ইন্টিগ্রেশন পার্ট থেকে আসে, এবং ভ্যালোসিটির যেহেতু চেঞ্জটা যেহেতু ডিক্রিজ হচ্ছে, দ্যাটস ওয়াই এই জিনিসটা মাইনাস আসছে। ওকে, সো এখন তুমি এদিকে দেখো যে কে ডিভাইডেড বাই এক্স ডি রুট ওভার ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিটি। সো এই পাশে জাস্ট আমার ডিফারেন্সিয়াল এলিমেন্ট কে আছে, ডিটি আছে। আচ্ছা, সো এখানে আমি বিয়োগ করে পাচ্ছি কি, 0 মাইনাস ডি ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ কে এক্স ডি ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিটি। তাহলে ডি ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ কে এক্স ডি রুট ওভার ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিটি। তাহলে ডি ডিভাইডেড বাই, মানে এই পার্টটা তো আমার ধ্রুবক, সো এদিকে এটা চলে যাবে কে, আর উপরে আসছে কি এক্স ডি, রাইট? এক্স ডি আসছে, এক্স এদিকে ডি স্কোয়ার মানে ডি। আচ্ছা, তাইলে এটাকে আমি ডি স্কোয়ার লিখি, আর ওয়েট, সো ডি স্কোয়ার ডিভাইডেড বাই, ও আমি এদিকে ইন্টিগ্রেশনে ভুল করেছি, ইন্টিগ্রেশনে আসলে বেসিক্যালি আমি ভুল করছি, মাই ব্যাড। এখানে আসলে ইন্টিগ্রেশন আমি ভুল করছি, এই ইন্টিগ্রেশন ভুল করা মানে আসলে কি বলবো, খেয়াল করি নাই, দাঁড়াও। সো দেখো এখানে এই যে এখানে ডিফারেন্সিয়াল এলিমেন্ট আছে, আবার এখানে দেখো ভেরিয়েবল আছে। সো এক পাশে আমার নেওয়া লাগবে এক্স ডিএক্স, ডি থেকে 0, এরপরে দেখো এই দিকেও তো আবার ইয়ে আছে, আমার চলক আছে। সো ইন্টিগ্রাল অফ ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিটি। সো ইন্টিগ্রাল অফ 0 থেকে টি এর মধ্যে এইটাকে আমার ইন্টিগ্রেট করা লাগবে এখন। ঠিক আছে, এই জিনিসটাকে হচ্ছে আমার ইন্টিগ্রেট করলে আমি রেজাল্ট পেয়ে যাব। সো এখন এটাকে কিভাবে ইন্টিগ্রেট করব, সো ডি স্কোয়ার মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমি কি ধরলাম, এইটাকে আমি জেড ধরি। এখন এটাকে জেড ধরলে হ্যাঁ, এটাকে আমি জেড ধরে করি। তো ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে জেড স্কোয়ার, দেন হচ্ছে এটাকে উভয় পাশে ডিফারেন্সিয়েট করি এক্স এর রেসপেক্টে। সো এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে
দেখো মাইনাস 2x ইজ ইকুয়াল টু 2z dz। তো এই 2z dz 2x dx ইজ ইকুয়াল হচ্ছে এইটারে z ধরা সুবিধাজনক না, আমার ইন্টিগ্রেশনটা আসলে আরো বেশি ভেজাল হয়ে যাবে। সো বেস্ট অপশন হচ্ছে এই পুরা পার্টটাকে স্কয়ার রুট অফ ডি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এইটাকে জেড স্কয়ার ধরি। জেড স্কয়ার যদি ধরি আমি, হ্যাঁ এই পুরা পার্টটাকে মানে ভিতরেরটাকে আমি ইয়ে করতেছি আর কি, মানে ডি স্কয়ার মাইনাস এক্স স্কয়ারকে জেড স্কয়ার ধরি। তো জেড স্কয়ার যদি ধরি তাহলে নিচের টার্মটা আমার কি আসবে, জেড আসবে। তো এইটাকে জেড স্কয়ার যদি ধরি তাহলে দেখো এবার ইন্টিগ্রেট করি এইটাকে না। তো ডি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু জেড স্কয়ার, এক্স এর রেসপেক্টে করতেছি আমরা, তাহলে এটা 0 আসতেছে। 2x ইজ ইকুয়াল টু 2z 2z dz। সো x dx ইজ ইকুয়াল টু এখানে আসতেছে z dz। তো এইখান থেকে দেখো তুমি এই টার্মটা যদি এখানে বসাও তাহলে ইন্টিগ্রাল অফ 0 থেকে t এর মধ্যে আমি এটাকে ইন্টিগ্রেট করলে t পাবো। সো t ইজ ইকুয়াল টু দেন এটাকে যদি বসাও এখানে এক্স ডিজেড হচ্ছে জেড ডিজেড আসছে, দেন এরপরে আমরা পাচ্ছি কি স্কোয়ার রুট অফ ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এটাকে তো আমি জেড ধরলাম, তাহলে জেড জেড ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে ইন্টিগ্রাল অফ ডি জেড, এইটাকে তুমি জেড ইন্টিগ্রেট করলে কি পাচ্ছ, জেড ক্যালকুলেশন করেই তুমি এখানে কি জেড যদি ধরো তাহলে 0 থেকে ডি এর মধ্যে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসছে। ওকে, তাইলে এখানে তুমি 0 আর ডি বসায় হচ্ছে পাচ্ছ এখানে কি আসতেছে, ডি। 0 যদি বসো তাহলে ডি আসতেছে। তাহলে আমার এখানে কিন্তু ধ্রুবক ছিল, ধ্রুবকটা কোথায়, ধ্রুবকটা কিন্তু কে ডিভাইডেড বাই এক্স ডি ছিল এখানে। ওকে, তাইলে কে ডিভাইডেড বাই এক্স ডি, তাহলে ডি ক্যান্সেল আউট, এখানে এক্স যদি 0 বসাই তাহলে ডি আসছে, ডি স্কোয়ার ডি। হ্যাঁ, তাইলে কে ডিভাইডেড বাই এক্স ডি আর উপরে ডি আসছে। ঠিক আছে, তাইলে টি এর ভ্যালু তোমরা একটা এখান থেকে পেয়ে যাবে ইন্টিগ্রেশন কমপ্লিট করলে। ওকে, তো এটা বেসিক্যালি ডি ক্যাটাগরির এবং ইন্টিগ্রেশনের একটা মানে বলবো যে ইন্টিগ্রেশনের একটা প্রবলেম ছিল, ইন্টিগ্রেশন করে এই জিনিসটা সলভ করতে হয়, প্রয়োজনীয় সময় কিভাবে বের করতে হবে। পরবর্তী প্রবলেমটা দেখি। পরবর্তী প্রবলেমটা হচ্ছে একটি দোলককে আর ব্যাসার্ধের গ্রহের পৃষ্ঠ থেকে ভিতরে এ ব্যাসার্ধ পর্যন্ত নিয়ে গেলে দেখা যায় যে দোলকের দোলনকাল অপরিবর্তিত থাকে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার আর ব্যাসার্ধের একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠ থেকে এ ব্যাসার্ধের মানে এ ব্যাসার্ধে যদি নিয়ে যাই, ধরো এ ব্যাসার্ধটা কি বলতেছে যে 8 থেকে ছোট, তাহলে এ ব্যাসার্ধে যদি নিয়ে যায় তাহলে দোলকের দোলনকালের কোনো ধরনের কি হচ্ছে না, পরিবর্তন হয় না। ঠিক আছে, দোলকের দোলনকালের কোনো পরিবর্তন হয় না। তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো।
we can also use A is equal to D V divided. ওকে, তাহলে আচ্ছা, এই কোয়েশ্চেনে দোলক বলা আসলে সুষম মানে সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে আমরা যে পর্যায়কাল জানি ওইটা ইউজ করে এখানে করব। তো সিম্পল পেন্ডুলাম লিখলে আসলে কোয়েশ্চেনটা আরেকটু পারফেক্ট হইতো আর কি। এখন দেখো টি ইজ ইকুয়াল টু 2π√L/g, এই জিনিসটা কতক্ষণ চেঞ্জ থাকবে না বা কতক্ষণ সেম থাকবে। আর ইজ ইকুয়াল টু R2 আর ইজ ইকুয়াল টু এ, এই সিচুয়েশনে তোমার জি এর কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, মানে এই টিটা কনস্ট্যান্ট থাকছে, তাহলে টি কনস্ট্যান্ট ইন দ্যাট কেস। আচ্ছা, সো আমরা জানি কি জি অফ আর ইজ ইকুয়াল টু জি এম অফ আর, মানে এম তো চেঞ্জ হচ্ছে আর এর সাথে সাথে, আর স্কোয়ার। এবং অ্যাট এ টাইম আমরা লিখতে পারি যেহেতু এ পর্যন্ত টি কনস্ট্যান্ট, তার মানে জিও হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, জি এম অফ এ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আমরা এই দুইটা জিনিস দেখো, তার মানে কি এই আর পজিশনে এবং এ পজিশনে উভয় কেসে বা উভয় সিচুয়েশনে হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন কি হবে, সেম হবে। ঠিক আছে, তাহলে আমি এদিকে, আচ্ছা এই জায়গায় আমি ভুল করে ফেলছি যে এটা এ স্কোয়ার হবে, মানে এ পজিশনে বা এ সিচুয়েশনে বা এ ডিস্টেন্সের চেঞ্জ হইলে বা এই অবস্থায় আমার গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন কি হবে, তাহলে জি টাইমস এম অফ আর ডিভাইডেড বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম অফ এ ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে এখানে এম অফ আর ডিভাইডেড বাই এম অফ এ ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এই রিলেশনটা আমরা পাইলাম, ভরের রিলেশনটা পেয়েছি। ঠিক আছে, তাহলে এই ভরের রিলেশনটা আমরা একটু পরে ইউজ করব। দেখো এখন এখানে কি বলা আছে, গ্রহটি মানে আর ইজ লেস দেন এর জন্য সুষম ঘনত্ব, মানে ঘনত্ব সুষমভাবে বণ্টিত থাকে এবং সেটা কি রো নট। সো রো নটের ইকুয়েশনে আমরা দেখি যে রো নট আসলে কি মিন করতেছে, রো নট হচ্ছে একটা সুষম ঘনত্ব বা ধরে নেই ইউনিফর্ম, আমার ইউনিফর্ম কি এটা, ইউনিফর্ম ডেনসিটি। সো ইউনিফর্ম ডেনসিটি যেহেতু বলতেছে, তাহলে ইউনিফর্ম ডেনসিটির তো একটা ভ্যালু অবশ্যই আছে ফিক্সড, বা এটা চেঞ্জ হইতেছে ব্যাসার্ধের সাথে সাথে। কোন কেসে চেঞ্জ হচ্ছে, আর ইজ লেস দেন এ, তাই তো? হ্যাঁ, আর ইজ এ ইজ গ্রেটার দেন আর, এই কেসে হচ্ছে আমার এই রোটা চেঞ্জ হচ্ছে এবং সেটা ইউনিফর্ম ডেনসিটি, মানে ইউনিফর্মলি চেঞ্জ হচ্ছে। সো রো নট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এম অফ এ ডিভাইডেড বাই 4/3 পাই এ কিউব। এই জিনিসটা আমার কি এর সাথে সাথে চেঞ্জ হইতেছে যে মানে এই ইয়েটা ফর্মটা বা এই ঘনত্বের ইকুয়েশনটা হচ্ছে সুষমভাবে পরিবর্তিত হচ্ছে। সো এরপরে তুমি এখান থেকে দেখো যে এম অফ এ তাহলে বের করতে পারছি আমরা এ নট 4/3 পাই এ কিউব। ওকে, আর এম অফ আর কে তাহলে আমরা কি লিখতে পারি, এই যে এম অফ আর সমান লিখতে পারি এম অফ এ ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। সো এখান থেকে আমরা পাচ্ছি রো নট 4/3 পাই এ কিউব ইন্টু রো নট, সরি রো নট না, এ কিউব ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। সো এখান থেকে বলতে পারছি এম অফ আর ইজ ইকুয়াল টু রো নট 4/3 পাই এ কিউব। আচ্ছা এ কিউব তো আর এখানে হবে না, কেন হবে না এখানে কিউব,
কারণ দেখো এ স্কোয়ার এ কিউবের এ থাকবে শুধু এ ইন্টু আর স্কোয়ার। ওকে, সো আমরা এম অফ আর বের করে ফেললাম, এম অফ এও হচ্ছে আমরা জানি, তাইলে আর ইজ লেস দেন এর জন্য আমার কি বের করা লাগবে, ডেনসিটি বের করা লাগবে, তাই তো ডেনসিটির তো মানে ফাংশনটা বের করা লাগবে, যে এর জন্য আর ইজ গ্রেটার দেন এর জন্য, সরি আর ইজ গ্রেটার দেন এর জন্য রো অফ আর কে আর এর ফাংশন হিসেবে আমাকে প্রকাশ করা লাগবে। তাইলে আর ইজ গ্রেটার দেন এর জন্য আমার ডেনসিটিটা চেঞ্জ হচ্ছে, রাইট? তাহলে এই ডেনসিটিটা, তাহলে রো ইজ ইকুয়াল টু রো অফ আর, রো অফ আর ইজ ইকুয়াল টু ডিএম ডিভাইডেড বাই ডিভি, মানে ভরটা চেঞ্জ হচ্ছে কার রেসপেক্টে, ভলিউমের রেসপেক্টে। তাহলে আচ্ছা ভর বেসিক্যালি চেঞ্জ হয়, মানে ভরটা আসলে কার ফাংশন, আর এর ফাংশন, তাহলে আমরা আর এর রেসপেক্টে এই ম্যাসের চেঞ্জটা বের করব এট এ টাইম, আমাদের এই আর এর রেসপেক্টে ভলিউমের চেঞ্জটা বের করব। ওকে, তাহলে এই দুইটার ডিফারেন্সিয়াল আমরা একটু বের করে রাখি। সো দেখো এখানে যে এইটার ডিফারেন্সিয়াল ফর্ম বা এম ডট আর যদি বের করি, তাহলে রো নট কনস্ট্যান্ট 4/3 পাই এ, এটাও কনস্ট্যান্ট, তাহলে চেঞ্জ হবে কি, আর হয়ে যাবে কি 2r। আর ভলিউমের ডিফারেন্সিয়াল যদি নেই, তাহলে ভলিউমের ডিফারেন্সিয়াল 4/3 পাই, আর এর জায়গায় কি হয়ে যাবে, আর কিউবের জায়গায় 3r আসবে। সো এই দুইটা জিনিস হচ্ছে আমি এখানে ইনপুট করব, রো নট 4/3 পাই এ, রো নট 4/3 পাই এ ইন্টু 2r ডিভাইডেড বাই ভলিউমের, ভলিউমকে আমরা আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে পাই 4/3 পাই ইন্টু 3r। ওকে, তাহলে এখন কাটাকাটি করে দেখতেছি যে 4/3 পাই পাই ক্যান্সেল আউট, আর আর ক্যান্সেল আউট, তাইলে বেসিক্যালি থাকছে কি, আচ্ছা এই দিকে হচ্ছে 3r স্কোয়ার হবে, তার মানে এখানে আর 3r স্কোয়ার, আর এখানে আর থাকবে শুধু। সো আমরা লিখতে পারি রো নট এ ডিভাইডেড বাই আর, আর এখানে 2 3, সো রো অফ আর ইকুয়াল রো নট 2 রো নট এ ডিভাইডেড বাই 3r। সো এইটাই মূলত আমার ফাংশনটা আর কি, যে ডেনসিটি। আচ্ছা এখন দেখো ডেনসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে, মানে সুষমভাবে কিভাবে চেঞ্জ হচ্ছে, তাইলে এইটার পরিচয় মানে আর এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, মানে ধরো কে টাইমস আর, কখন, যখন আর ইজ লেস দেন এ, আর 1/r আকারে চেঞ্জ হচ্ছে যখন আর ইজ গ্রেটার দেন এ, আর আর ইজ ইকুয়াল টু যখন এ হয় তখন কি, সে কনস্ট্যান্ট। সো এই ফাংশনটাই মূলত তোমাকে বের করতে বলা হয়েছে। ওকে, মানে জানতে চাওয়া হয়েছে যে এই কেসে আসলে কি হবে, আর ইজ আর হচ্ছে এ থেকে বড় হইলে বা আর ইজ গ্রেটার দেন এ, সো এই সিচুয়েশনে আসলে আমার চেঞ্জটা কি হবে, আর এর সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে ওই ফাংশনটা বের করতে বলা হয়েছে, এবং এই ফাংশনটাই হলো এটা। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন গুলোই হলো যে এবার আসতে পারে, বা এই টাইপের কোয়েশ্চেন গুলো আসতে পারে। এটা খুব সম্ভবত 2019 সালের রিজিওনাল রাউন্ডের কোয়েশ্চেন। সো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই আমরা। হাল্ক একবার রাগ করে পৃথিবীকে চাপ দিয়ে ব্যাসার্ধ অর্ধেক করে দিল, কত ঘন্টায় একদিন হবে? ওকে, তাইলে এইখানে আমাদের কিছু জিনিস অ্যাজিউম করে নিতে হবে, যে ধরো এই হচ্ছে পৃথিবী, ব্যাসার্ধ অর্ধেক করে দিল, তার মানে আগের তুলনায় এটা হয়ে গেল। সো এই কেসে এটা যদি হয় আর, এটা হবে r/2, এবং উভয় সিচুয়েশনে আমার ভর কি হয়ে যাচ্ছে, ভরের ইয়ে নিয়ে আমরা চিন্তা করছি না, মানে ভরের চেঞ্জটা নিয়ে আমরা চিন্তা করছি না। ভরের চেঞ্জটা বেসিক্যালি আমরা ঘনত্ব সেম ধরে নেই,
ঠিক আছে? এটারও ঘনত্ব যা, এটারও ঘনত্ব তা। তাহলে ρ1 ইজ ইকুয়াল টু ρ2। আমরা ভরের চেঞ্জটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। ভরটা কি আসলে চেঞ্জ ধরবো নাকি ধরবো না? এইটা মানে কি হওয়া উচিত? কি হলে আমরা এই ম্যাথটা করতে পারবো? একটু তোমরা চিন্তা করো তো, বা কমেন্ট সেকশনে জানাও। মানে ভরটা কি আসলে সেম হবে নাকি হবে না? ভরটা কি সেম হবে নাকি হবে না? আচ্ছা, পুশ করলে কিভাবে রেডিয়াস কমে যায়? এটা আসলে কোয়েশ্চেনের কন্ডিশন, মানে কোয়েশ্চেনে বলা আছে, দ্যাটস ওয়াই আমরা মানে ম্যাথটা সলভ করতেছি। কিন্তু চাপ দিলে কিভাবে ব্যাসার্ধ কমে যায়, এটা মানে এক্সটার্নালি কিছু বল প্রয়োগ করতে হয়, বা সামথিং লাইক এখান থেকে ভর আসলে সরাইতে হবে, বা আয়তন কমাইতে হবে, ওই চেঞ্জ গুলো আর কি। ঠিক আছে? মাস উইল বি সেম, ডেনসিটি উইল ইনক্রিজ। সো আমরা ম্যাসটাকে আসলে সেম ধরে নিব। আচ্ছা, মানে ম্যাসটাকে আমরা সেম ধরে নিব। এটার ম্যাস হচ্ছে m1, এটা m2, অ্যান্ড দেখো যে ম্যাস মানে এটা কি ভলিউম 1, এটা ভলিউম 2। তো আমরা ডেনসিটি, ভলিউম, ম্যাস, এই তিনটা জিনিস হচ্ছে তিনটা কোয়ান্টিটি আছে, ম্যাস, ডেনসিটি, ভলিউম। সো ডেনসিটি ইজ ইকুয়াল টু m বাই v। ওকে, তাহলে আমরা একটা জিনিস এখানে দেখতেছি যে আর চেঞ্জ হচ্ছে, R1 থেকে R2 হলো। সো ইন দ্যাট কেস আমাদের ভলিউম কি হবে? ডিক্রিজ করবে, রাইট? মানে এখানে ভলিউম V1 হলে এখানে V2 হবে। আমরা দুইটা সিনারিওতে এই প্রবলেমটা সলভ করব। আমরা একবার হচ্ছে ম্যাস সেম ধরে নিব, ঠিক আছে? আচ্ছা, যদি সেম হয়, ধরো ρ1 ইজ ইকুয়াল টু m1 ডিভাইডেড বাই v1, আর এখানে ρ2 ইজ ইকুয়াল টু m2 ডিভাইডেড বাই v2। আচ্ছা, তাহলে দেখো তো এখানে কি ঘটনাটা ঘটে। এই দুইটা জিনিস সেম, তাহলে v1 থেকে v2, মানে v1 যা v2 হচ্ছে আরো কমে গেছে। তাহলে v2 কমে গেলে ডেনসিটি বেড়ে যাবে, ডেনসিটি হাই হবে, আর এখানে ডেনসিটি কি হবে? লো হবে। সো ডেনসিটি হাই বেড়ে যাবে এবং কমে যাবে আর কি। সো ভর যদি সেম হয় তাহলে ডেনসিটির পরিবর্তনটা এরকমই থাকবে আর কি। মানে আগে যা ছিল ইনিশিয়ালি, যা ফাইনালি হচ্ছে আরো বেশি হয়ে যাবে। মানে ইনিশিয়ালি তো আর কমতেছে না, মানে এটা তো ধরো কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট মানে ρ1 থেকে ρ2 আরো বেশি। সো আমরা প্রবলেমটা সলভ করি যে আমাদের রেডিয়াসের চেঞ্জ হয়, এবং দেখো এটা একটা সলিড অবজেক্ট, সলিড অবজেক্ট। সো এইটার রোটেশনের উপর যে একদিনে কয় ঘন্টা হবে এই জিনিসটা রিলেটেড। তো একদিনে কয় ঘন্টা হবে এই জিনিসটা মানে রোটেশনের উপর নির্ভর করতেছে। তাহলে আমরা এখানে এক্সটার্নালি কোনো ফোর্স নিয়ে আলোচনা করা হচ্ছে না, বা এক্সটার্নাল ফোর্সের কারণে এর ঘূর্ণন বা টর্ক নিয়ে আমরা এখানে কথা বলছি না। তার মানে নেট টর্ক জিরো, এক্সটার্নাল নেট টর্ক জিরো এটার ফুল রোটেশনের ক্ষেত্রে। কেন? কারণ বাহির থেকে কোনো ধরনের বলের কারণে মানে আমরা এই জিনিসটা বলতেছি না যে হ্যাঁ চেঞ্জ হচ্ছে বা সামথিং লাইক দ্যাট। তাহলে কি হচ্ছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ হচ্ছে, মানে চেঞ্জ হওয়ার আগে এবং পরে অ্যাঙ্গুলার মোমেন্টাম, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? কনজার্ভ হইতেছে। ওকে, তো কনজার্ভ হইতেছে মানে কি? যে ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেম হবে। সো ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা লিখতে পারি I1 ওমেগা 1, I2 ওমেগা 2। ওকে, সো I2 ওমেগা 2। সো I1 কে আমরা লিখতে পারি, দেখো একটা সলিড অবজেক্টের মোমেন্ট অফ ইনারশিয়া, মানে সলিড অবজেক্ট বলতে পারি, বা এটারে তোমরা স্ফিয়ার বলো, তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে 2/5 m r স্কয়ার। সো আমরা ইন দ্যাট কেস লিখতে পারি যে 2/5
এম আর ওয়ান স্কোয়ার ওমেগা ওয়ানের জায়গায় লিখবো 2π√24 2π√, মানে ওমেগা হচ্ছে 2π/t, অ্যান্ড এটা ফিক্সড এক্সিসের রেসপেক্টে রোটেশন হচ্ছে। আর I2 হবে কি 2/5 এম আর টু কি R1 এর অর্ধেক। সো R1 এর অর্ধেক যেহেতু, আমরা এটাকে লিখতে পারি এভাবে যে R2 R1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার 2π√t, এটাই আমার বের করা লাগবে। সো 2π ক্যান্সেল আউট, 2/5 ক্যান্সেল আউট, এম ক্যান্সেল আউট। সো আমার এখানে থাকতেছে R1 স্কোয়ার ডিভাইডেড বাই 24 ইজ ইকুয়াল টু R1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 1/t। তো R1 ক্যান্সেল আউট, তাহলে এখানে t আসছে 24 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ 6 আওয়ার। সো ভর এটা যদি কনস্ট্যান্ট ধরে নেই, তাহলে আমার 6 আওয়ার্সে একদিন হবে, 6 আওয়ার ইন 1 ডে। যদি ভর কনস্ট্যান্ট না হয়, তাহলে সেকেন্ড সিনারিও বা কেস 02, যদি mass is not constant, তাহলে কি হচ্ছে, মানে আমি কি ধরে নিতেছি, ρ1 ρ2, মানে ডেনসিটি কনস্ট্যান্ট। সো ডেনসিটি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ধরো m1/v1 m2/v2। তো আমার m2 নিয়ে কাজ করা লাগবে, মানে m2টাই হচ্ছে আমার বের করা লাগবে। তাইলে এই জায়গায় হচ্ছে আমি কিভাবে এই চেঞ্জটা করব, দেখো m2 যদি চেঞ্জ হয়, আচ্ছা m2 চেঞ্জ হইতে হলে, মানে ভর এখানে চেঞ্জ হতে হলে আমার এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাই করা লাগবে কি লাগবে না, মানে ভর চেঞ্জ হইতে হলে। আচ্ছা ধরে নিলাম যে এক্সটার্নাল ফোর্স নিয়ে আমরা কোনো ধরনের কথা বলতেছি না, তাহলে নেট টর্ক 0। সো এইটা হচ্ছে তোমরা নিজের একটু ট্রাই করে দেখো যে m1 ডিভাইডেড বাই 4/3 পাই r1 কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে m2 ডিভাইডেড বাই 4/3 পাই r1/2 হোল কিউব। সো এইখান থেকে আমি m1 এবং m2 এর রিলেশনটা বলি, 4/3 পাই r1 কিউব ইজ ইকুয়াল টু m2 ডিভাইডেড বাই 4/3 পাই r1 কিউব ডিভাইডেড বাই 2 কিউব, দ্যাট মিনস 8। সো 8 হচ্ছে উপরের দিকে, এখানে চলে যাবে 8। তাইলে আমরা এটা চেঞ্জ করি, 8 এখানে 8 হচ্ছে, হ্যাঁ 8। সো এটা পুরোটা ক্যান্সেল আউট, তাহলে m1 ইজ ইকুয়াল টু 8 ইন্টু m2। এরপরে তুমি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন ইউজ করে এটার t2টা বের করো, t1 হচ্ছে 24 আওয়ার। ঠিক আছে, এটা তোমরা নিজের একটু ট্রাই করো। ওকে, সো এটা নিজের একটু ট্রাই করো, দেন কমেন্ট সেকশনে জানাও। আমরা পরবর্তী ম্যাথটার দিকে যাই, আমরা পরবর্তী কোয়েশ্চেনগুলো সলভ করব। সো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা এই কোয়েশ্চেনটা হচ্ছে দেখা যাচ্ছে না, এটাকে একটু বড় করি। তোমাদের কমেন্ট গুলো একটু পড়ি, দাঁড়াও। তোমাদের কারো যদি কোয়েশ্চেন থাকে, টপিক বুঝতে সমস্যা হয়, প্লিজ ডু কমেন্ট।
ওকে, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা অ্যাঙ্গুলার মোমেন্টামের তো আসলে মানে এক্সাক্ট ফর্মুলা ওইরকম ভাবে আমরা বলতে পারি না, মানে ওইরকম ভাবে বলা আসলে ঠিক হবে না অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি যেটা আর ক্রস পি ভেক্টর। সো আর হচ্ছে তোমার পজিশন ভেক্টর, পি হলো লিনিয়ার মোমেন্টাম ভেক্টর। লিনিয়ার মোমেন্টাম কি, এম ডট ভি ভেক্টর। ঠিক আছে, তো এইখানে আমরা নেক্সট কোয়েশ্চেনটা সলভ করি যে একটি এম ভরের স্যাটেলাইট, একটি স্মল এম ভরের স্যাটেলাইট একটি ক্যাপিটাল এম ভরের গ্রহকে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। একবার প্রদক্ষিণ করতে প্রয়োজনীয় সময়, সো প্রয়োজনীয় সময় সেটা এম এর সাথে কিভাবে সম্পর্কিত। আচ্ছা, সো আমরা এই জায়গায় একটু দেখি যে ধরো তোমার এম ভরের একটা স্যাটেলাইট ক্যাপিটাল এম ভরের গ্রহকে প্রদক্ষিণ করছে। সো ক্যাপিটাল এম ভর এইখানে আছে, আর এই হলো এম ভরের একটা স্যাটেলাইট, আর রেডিয়াস হচ্ছে আর। সো এখন দেখো তাদের মধ্যে কোন ধরনের ফোর্স আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা এই স্যাটেলাইটকে কি করছে, কিসের জন্য, মানে কোন ধরনের ফোর্সের কারণে সার্কুলার মোশন করছে, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। সো উই ক্যান রাইট এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু জি এম টাইমস এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন প্রয়োজনীয় সময়, এখন দেখো সার্কুলার মোশন করছে, ধরে নিচ্ছি যে ফিক্সড একটা ভেলোসিটি ভিতে অরবিট করছে। সো এই যে এই পজিশন থেকে স্যাটেলাইটটা আবার একই পজিশনে আসতে প্রয়োজনীয় টাইম ধরে নিলাম ক্যাপিটাল টি। তাইলে আমরা বলতে পারি 2 পাই আর ইজ ইকুয়াল টু ভি টাইমস টি। টি হচ্ছে পিরিয়ড, সো ভি ইজ ইকুয়াল টু 2 পাই আর ডিভাইডেড বাই টি। সো উই ক্যান রাইট ভি কে আমরা এখানে এই ফর্মুলাতে বসাই। সো এম এম ক্যান্সেল আউট, সো উই ক্যান রাইট নাও ভি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর। আচ্ছা, এইটাও কিন্তু আর ক্যাপিটাল আরই হবে। সো এখানে স্মল আর আসলে ওইরকম ভাবে বলছি না। সো ভি স্কোয়ারের জায়গায় আমি লিখবো এখানে 2 পাই আর ডিভাইডেড বাই টি। ঠিক আছে, 2 পাই আর ডিভাইডেড বাই টি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম বাই আর। এখন এখানে দেখো তো যে এটাকে স্কোয়ার করলে কি হচ্ছে, 4 পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর। সো টিটাকে ওইখানে ডাইন পাশে নিয়ে যাই, রাইট সাইডে নিয়ে যাই, আর বাকি ভেরিয়েবল বা বাকি কনস্ট্যান্টগুলোকে লেফট সাইডে নিয়ে আসি। সো 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই জি এম ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। এখন টি স্কোয়ার এবং টি এবং আর এর মধ্যে রিলেশনটা আমরা কি পাচ্ছি, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল উইথ আর কিউব। সো এখন এখানে প্রয়োজনীয় সময় বা রিকোয়ার্ড টাইম ফর ওয়ান রেভলিউশন, সো এইখানে প্রয়োজনীয় সময় ক্যাপিটাল টি, এই যে ক্যাপিটাল টি সেইটা আর এর সাথে কিভাবে সম্পর্কিত, দেখো আর এর সাথে আমরা সম্পর্ক পাইছি টি স্কোয়ার প্রপোর্শনাল is equal r cube. So t proportional with r to the power 3/2, 3/3 লিখে ফেললাম, 3/2 হবে। তাহলে r এর সাথে কিভাবে সম্পর্কিত, 3/2 রেশিও, এই অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, সো এটা ইজি কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেনটা দেখি আমরা। নেক্সট কোয়েশ্চেনটা কি, যে ছবিতে দেখানো কক্ষপথগুলোর পর্যায়কালের সঠিক ক্রম কোনটি। সো আমরা কেপলারের থার্ড ল থেকে দেখি যে টি স্কোয়ার প্রপোর্শনাল এ কিউব। আচ্ছা, এ কি,
এ হচ্ছে মানে সার্কুলার পাথ বলি বা সার্কুলার অরবিট বলি বা ইলিপ্টিক্যাল অরবিট বলি, এ হচ্ছে এভারেজ আমরা বলতে পারবো যে সেন্টার অফ মাস থেকে ওই যেই পার্টিকেলটা মুভ করতেছে বা ঘুরতেছে তার একটা ডিস্টেন্স, সেন্টার অফ মাস থেকে ওই পার্টিকেলের ডিস্টেন্স। সো এটার এভারেজ বলতে পারি, ঠিক আছে? এভারেজ ডিস্টেন্স ফ্রম দ্য ফোকাস অর এভারেজ ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস। সো এখন দেখো যেটার ইয়ে বেশি, মানে রেডিয়াস বেশি বা ডিস্টেন্স বেশি সেন্টার অফ মাস থেকে, ওইটাকে আমরা কি বলতে পারি? ওইটার পর্যায়কাল বেশি। দাঁড়াও আমরা এটার হচ্ছে একটু জুম করি, জুম করে দেখি যে আসলে কোনটার রেডিয়াস বেশি। হ্যাঁ, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ধরো এই দিকে হচ্ছে এটা, এই প্রথমে 3 নাম্বারটা আমরা কনসিডার করি। সো 3 নাম্বারে আমরা যেটাকে কনসিডার করছি এইটা দেখো R1, ঠিক আছে? তাইলে এইটার পুরাটা মানে এটা হচ্ছে ইলিপ্টিক্যাল অরবিট, এইটার রেডিয়াস এখানে কি বলছে R1, হ্যাঁ R1 দেওয়া, এবং এইটার পুরাটা রেডিয়াস হচ্ছে R, এইখানে এইটার রেডিয়াস হচ্ছে স্মল মানে সার্কেল যেটা, এটার রেডিয়াস হচ্ছে R। সো এভারেজ ডিস্টেন্স বা এভারেজ ডিস্টেন্স আমরা যদি ক্যালকুলেট করি বা সেন্টার অফ মাসের ইয়েটা যদি ক্যালকুলেট করি, তাহলে এই সিনারিওতে হচ্ছে আমার আর যেটা আছে সেটা R/2 বা R/2 থেকে আরো কম হতে পারে। মানে বেসিক্যালি এ হচ্ছে কি, যে ইলিপসের প্রপার্টি থেকে যদি বলি, এটা হইল কি সেমি মেজর এক্সিস, সেমি মেজর এক্সিস। অ্যান্ড হ্যাঁ, তো এখন দেখো যে এখানে আমার রেডিয়াসের অর্ডারটা আমি আগে দেখাই যে রেডিয়াসের অর্ডারটা কেমন। সো ফার্স্ট অফ অল আমার এই যে R3 যেটা আছে, এটা এই কালার দিয়ে লিখি, R3 যেটা আছে সেটা এটাকে আমি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করে দেখতেছি যে এটা সবচেয়ে বড়। দেন আমার যে ছোট্ট ইলিপসটা আছে ওইটা, আচ্ছা এইটার ক্ষেত্রে আবার মানে এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট্ট ইলিপসটার যেই এভারেজ ডিস্টেন্স সেটা সার্কেল থেকে কম। তাহলে এরপরে হচ্ছে তোমার R1 মানে এটা হচ্ছে R সার্কেল লিখি, এরপরে হচ্ছে R স্মল ইলিপস। সো এইটাকে আমি যদি কিউব করে দেই তাহলে এই জিনিসটা আরো বেশি বেড়ে যাবে। তাহলে এইটারে আমি বলতে পারি T3 স্কয়ার থেকে এই জিনিসটা T2 স্কয়ার, এরপরে তোমার আচ্ছা এটা T1 যেহেতু সার্কেল, আর এটা হবে T2 স্কয়ার হবে, এখানে স্কয়ার, স্কয়ার ফরমেশন। তাহলে T3 is greater than T1 is greater than T2. So 3 1 2 3 1 2, so 3 1 2। আচ্ছা এইখানে আচ্ছা 3 1 2 দেখো সার্কেলের ক্ষেত্রে যেই ডিস্টেন্স আর, আবার এই ছোট্ট ইলিপসের ক্ষেত্রে মানে মেজর এক্সিসের ডিস্টেন্স আর। সো ইন দ্যাট কেস এই দুইটার এভারেজ ডিস্টেন্স ইকুয়াল। তাহলে আমরা এই জায়গায় কি বলতে পারি দেখো T3, মানে এই জিনিসটা পুরোপুরি ট্রু না। কেন? কারণ আমরা ফিগার থেকে দেখতে পাচ্ছি যে ছোট ইলিপস এবং সার্কেলের ক্ষেত্রে মেজর এক্সিসের ডিস্টেন্স সেম, তাইলে এটার এভারেজটাও আসলে কি হবে? সেম হবে। সো এখন দেখো মানে এভারেজ চিন্তা করে আমরা এই জিনিসটা করছি। সো T3 অবশ্যই 1 থেকে বড়, T3 অবশ্যই 2 থেকে বড়, সরি হ্যাঁ হ্যাঁ T3 2 থেকে বড়। তাহলে T1 আর T2 সেম, আবার T3 is greater than T1 and T3 is greater than T2. সো আমরা বলতে পারছি যে T3 is greater than T1 and T2 but T1 is equal T2। তাহলে আমাদের এই 5 নাম্বার অপশন যেটা, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার।
ক্লিয়ার? এটা আসলে কেপলারের থার্ড ল এর একটা প্রবলেম ছিল, এমসিকিউ প্রবলেম ছিল। মোস্ট প্রবাবলি 2020 সালে এটার উপর কোয়েশ্চেন আসছে। আমাদের আর বেশি প্রবলেম নাই, আমরা আর একটা প্রবলেম দেখব আজকে, দেন আমাদের আজকের লাইভ ক্লাসটা শেষ করে দেব। সো আচ্ছা, এইটা আমরা কি করতে পারবো? তোমরা যদি ট্রাই করো কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি দেখি যে তোমরা ট্রাই করে কতটুকু পারো। আচ্ছা, তো আচ্ছা, এই প্রবলেমটা আমরা সলভ করব আজকে। এই প্রবলেমটা সলভ করে আজকের ক্লাস এখানে আমরা শেষ করব। সো একটি গ্রহের ভর পৃথিবীর ভরের দ্বিগুণ। সো mass of any planet is 2 times mass of Earth. So গ্রহটির any object is bound by the planet's gravity everywhere on its surface except at the equator. How long is a day on that planet? সো গ্রহটির বিষুব অঞ্চলে কোনো বস্তুকে রাখলে তা মহাকর্ষীয় বল ধরে রাখতে পারবে না। সো অন্য যে কোনো অঞ্চলে ধরে রাখতে পারে, তাহলে গ্রহটির একদিন কতক্ষণ হয়? আচ্ছা, আমরা জি ইফেক্টিভ বা হচ্ছে আমরা জি এর যেই ইকুয়েশন আমরা জানি, সেটা কি কি বলতে পারো? যে ওমেগা স্কয়ার আর, আচ্ছা, এটা হয় নাই, মানে এটা আসলে ক্রিটিক্যাল সিচুয়েশনে এটা আমরা বের করব। সো জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। সো ল্যামডা কি বেসিক্যালি? এটা আসলে অক্ষাংশ, বা আমরা এটা অল্টিটিউড বলি আর কি। ঠিক আছে, তাহলে দেখো, যেহেতু বলতেছি ইকুয়েটরের সিনারিওতে আমাদের ল্যামডা কত হবে? 0 ডিগ্রি। সো 0 ডিগ্রি যখন আমি বসাবো, ওমেগা স্কয়ার আর স্কয়ার কজ স্কয়ার 0, সো দ্যাট মিনস এই পার্টটা কি আমার 1, তাহলে জি মাইনাস ওমেগা স্কয়ার আর। আচ্ছা, তাহলে জি ইফেক্টিভ কত হবে? বলতেছে যে গ্র্যাভিটি এভরিহোয়ার অন ইটস সারফেস এক্সেপ্ট ইকুয়েটর। সো ইকুয়েটরে আসলে ধরে রাখতে পারে না, দ্যাট মিনস এই ইফেক্টিভ জি কত হবে? 0 হবে। সো ইন দ্যাট কেস আমি লিখতে পারি জি মাইনাস ওমেগা স্কয়ার আর ইজ ইকুয়াল টু 0। তাইলে ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখা যায়? জি ডিভাইডেড বাই আর, এবং জি এর ফর্মুলা আমরা জানি জি এম ডিভাইডেড বাই কি হবে? আর স্কয়ার। ইন জেনারেল ওই প্ল্যানেটের জন্য আমাদের ওই প্ল্যানেটের ম্যাস এখানে দিয়ে দিব। সো জি এম পি মানে ওই প্ল্যানেটের ম্যাস ডিভাইডেড বাই আর কিউব। সো ওমেগা ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ জি এম প্ল্যানেট ডিভাইডেড বাই আর কিউব। তাহলে আমরা জি এম টাইমস এম পি, এটাকে আমরা আর্থের দ্বারা ভর দ্বারা রিপ্লেস করে ফেলি, ডিভাইডেড বাই আর কিউব। ঠিক আছে, তাইলে 2 জি এম ই ডিভাইডেড বাই আর কিউব। এবার হচ্ছে আমরা জি এম ই এবং আর এর ভ্যালু, মানে আর্থের রেডিয়াস, এটাও হচ্ছে আর্থের রেডিয়াস, এই জিনিসগুলো হচ্ছে বসাই দেই আমরা, এরপরে হচ্ছে ক্যালকুলেশন করে ফেলি। সো ওমেগা ইজ ইকুয়াল টু এইখানে
পৃথিবীর ভরের দ্বিগুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর অর্ধেক। আচ্ছা, দাঁড়াও। এই জায়গায় হচ্ছে আমাকে চেঞ্জটা আনতে হবে, মানে এইটা প্ল্যানেটের, এটা আমি বাই মিস্টেক এটা ভুল করে ফেলছি। এই জায়গায় হচ্ছে আমার চেঞ্জটা আনতে হবে। এই যে বলতেছে ম্যাস হচ্ছে ডাবল অ্যান্ড রেডিয়াস হচ্ছে হাফ। এইখানে আমার হাফ হচ্ছে বসাইতে হবে। সো আমি এখানে ভুল করে ফেলছি। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 GME ডিভাইডেড বাই R অফ E ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। সো কি আসছে? দেন রুট ওভার 2 ইন্টু GME ডিভাইডেড বাই RE কিউব, কিউব, আর উপরে 8 আসবে। সো 8 ইন্টু 2 16, সো 4 বাইরে আসবে। সো GME ডিভাইডেড বাই R কিউব। সো এইখানে যদি তুমি 4 টাইমস, আচ্ছা ওই প্ল্যানেটের আমার ইয়ে হচ্ছে, এই যে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি হচ্ছে 4 টাইমস আর্থের অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। ঠিক আছে? তো এখন দেখো, ওই প্ল্যানেটের টাইম পিরিয়ড 2π/t ওই প্ল্যানেটের ক্ষেত্রে ইজ ইকুয়াল 4 টাইমস 2π/, ওই প্ল্যানেটের কি হবে, মানে ওই আর্থের আমার টাইম পিরিয়ডটা নিতে হবে। সো আমাকে এখানে কি বের করতে বলছে যে একদিন, গ্রহটির একদিন কতক্ষণে হয়, হাউ লং ইজ এ ডে অন দ্যাট প্ল্যানেট, ওই প্ল্যানেটে একদিন কতক্ষণের হবে। সো তাহলে দেখো 2π ক্যান্সেল আউট। সো TE ইজ ইকুয়াল টু 4TP, রাইট? 4 ইন্টু TP। সো এখন দেখো এখান থেকে 2π/TP 4 ইন্টু এটাই তো হচ্ছে। তাইলে এখন TP ইজ ইকুয়াল টু TE ডিভাইডেড বাই 4। এবার হচ্ছে তোমরা এটা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে এখান থেকে 4 টাইমস হ্যাঁ, তাইলে এটাই হলো যে আমার এখানে কত দিনে গ্রহটির একদিন কতক্ষণে হয়, এটা জাস্ট এখানে ইনপুট দিয়ে দিলে আমি এখানে এটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা বুঝতেছি, বা তোমার এইখান থেকে যদি টাইম পিরিয়ড বের করা লাগে, আচ্ছা আমরা টাইম পিরিয়ডটা পৃথিবীর রেডিয়াস ম্যাসের রেসপেক্টে যদি বের করি, তাইলে ওমেগা প্ল্যানেট ইজ ইকুয়াল টু 4 টাইমস GM অফ প্ল্যানেট, M of Earth divided by R of Earth কিউব। সো এইখানে যদি আমরা বসাই তাহলে 4 G হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11, M হচ্ছে 5.95 ইন্টু 10⁻24, আর রেডিয়াস হচ্ছে 6370 আই থিঙ্ক, হ্যাঁ 70 ইন্টু 10⁻³ হোল কিউব। সো এখান থেকে তুমি বসায় হচ্ছে ওমেগার ভ্যালুটা পাবা। সো ওমেগার ভ্যালু যদি এখান থেকে পাও, তাহলে এখান থেকে তুমি টাইম পিরিয়ডটা বের করতে পারবা 2π/TP থেকে, দেন এখান থেকে ক্যালকুলেশন করে তুমি টিপি বের করতে পারবা। ঠিক আছে? সো আজকে তাহলে এই এতটুক পর্যন্তই থাকুক আজকের প্রবলেম সলভিং। আমরা পেজে ট্রাই করব যে আরো কিছু প্রবলেম আপলোড দেওয়ার জন্য, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো রিজিওনালের আগ পর্যন্ত, এবং পরবর্তীতে আমরা অন্যান্য ইয়ের ক্লাসগুলা নিব। এই যে অন্যান্য ক্যাটাগরির ক্লাসগুলা আমরা কন্টিনিউ করব। ঠিক আছে? তাইলে আজকে আমরা এতটুক পর্যন্তই কন্টিনিউ করি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ইয়েস, T ইজ ইকুয়াল টু 2π স্কোয়ার রুট, হ্যাঁ ওকে।
সো ওইখানে বসে হচ্ছে তুমি এটা বের করতে পারবা। তোমাদের আর যদি ইয়ে থাকে, কোয়েশ্চেন থাকে, তোমরা কমেন্ট সেকশনে জানাও। ওকে, আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করি। পরবর্তী আমরা আরেকটা লাইভ সেশনে অন্য ক্যাটাগরির প্রবলেম বা অন্য টপিক নিয়ে আসবো। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি।